আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের 2023 সালে যে প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে, সেই রাজশাহী বোর্ডের নৈর্ভিত্তিক অংশটুকু দেখাবো। হ্যাঁ, তো আশা রাখি তোমরা আমার সাথে থাকবে। ক্লাসটা একটু যদিও দীর্ঘ হয়ে যায়, কারণ 30টা এমসিকিউ আমরা ডিটেলস বোঝাইতে যাই, যার কারণে দেখা যায় যে 25 থেকে 30 মিনিট সময় লেগে যায়। তোমরা কিন্তু পরীক্ষার হলেও কিন্তু 30 মিনিট সময় পাবে এই 30টা এমসিকিউ পড়ার জন্য, ঠিক আছে? তো তার মানে খুব বেশি যে সময় লাগছে এরকমও না, বাট তোমরা হয়তো যখন মুখস্থ করতে যাও বা পড়তে যাও তখন হয়তো 30টা এমসিকিউ 10 মিনিটে পড়ে ফেলো, বাট বোঝার জন্য একটু এক্সপ্লেইন করার জন্য একটু সময় বেশি লাগে। তো এর জন্য তোমাদের বিচলিত হওয়ার কিছু নেই, কারণ এই 30টা এমসিকিউ পড়ে সাথে যদি আরও বেসিক কিছু জানতে পারো, তোমার আরও দেখা যাবে যে 100-150 এমসিকিউ অটো পড়া হয়ে যাবে এর মাধ্যমে। তো চলো শুরু করি। এটি রাজশাহী বোর্ড 2023-এ আসছিল। হ্যাঁ, তাইলে কি দেওয়া আছে দেখো। 1 নম্বর প্রশ্নটা বলা আছে লেনদেন বহির্ভূত ঘটনা। লেনদেন বহির্ভূত ঘটনা কোনগুলো? অর্থাৎ কোনো কিছু, প্রত্যেকটা লেনদেনই কিন্তু ঘটনা, বাট প্রত্যেক ঘটনাই কিন্তু লেনদেন নয়। তো ঘটনা কেমন হতে পারে? কোনো ঘটনা, এমন কিছু ঘটনা আছে যেগুলো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করে না, সেগুলো লেনদেন হবে না। লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। আর্থিক অবস্থার উপাদান 3টি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো এই সম্পদ, দায় অথবা মালিকানা সত্ত্ব কোনোটার প্রভাব পড়তে হবে, ঠিক আছে? তাইলে লেনদেন হবে, না হলে হবে না। তাহলে দেখো ক নম্বর অপশনটা বলা আছে ধারে 7,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে ধারে বিক্রয় করেছো, যার কারণে তোমার পণ্য কমে গেছে। হ্যাঁ, পণ্য কমে গেছে, তার মানে বিক্রয় হিসেব ক্রেডিট হয়ে গেছে। আর 7,000 টাকা ধারে বিক্রয় করেছো, এখনো টাকাটা পাওনি, কারো কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে সেটি দেনাদার হয়। দেনাদার একটা সম্পদ, তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে এটা একটা লেনদেন। তোমার কিন্তু আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। এরপরে খ নম্বর অপশনটা দেওয়া আছে আসবাবপত্রে 500 টাকা অবশ্যই ধার্য করা হলো। দেখো, অবশ্যই বিষয়টা আমি এর আগের ক্লাসগুলোতেও ডিটেলস বলেছি। অবশ্যই হলো কোনো সম্পদ ব্যবহারজনিত যে মূল্য হ্রাস পায় সেটি হলো অবশ্যই। হ্যাঁ, তার মানে আসবাবপত্র তুমি যদি ব্যবহার করতে গেলে প্রতি বছরই এর মূল্য কমতে থাকবে। অর্থাৎ তুমি 2 বছর আগে যে আসবাবপত্রটা 15,000 টাকা দিয়ে কিনেছো, সেটা যদি এখন বিক্রি করতে যাও, সেটা কিন্তু 15,000 টাকায় বিক্রি করতে পারবে না, সেটা তুমি পারলে হয়তো 10-12,000 টাকায় বিক্রি করতে পারবে। তার মানে এই যে 3 থেকে 5,000 টাকা যে কমে গেল, এগুলো হলো অবচয়। হ্যাঁ, তাহলে এটি তোমার আসবাবপত্র একটা সম্পদ, অবচয় ধরলে এই সম্পদটা মূল্য কমে যায়, তার মানে সম্পদ কমে যাচ্ছে, তাইলে এটাও আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটাচ্ছে, তার মানে এটাও লেনদেন। হ্যাঁ, কুরিন সঞ্চিতি 1,000 টাকা ধরতে হবে। কুরিন সঞ্চিতি কেন ধরতে হয়? কিছু ব্যাড ডেট থাকে, যেমন দেনাদার, ওই যে কারো কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে সেটি দেনাদার হয় সম্পদ, ঠিক আছে? এই সম্পদটা আবার দেখা যায় যে অনেক সময় রিস্ক হয়ে যায়, যে সম্পূর্ণ টাকা আদায় করা যায় না, বা কিছু টাকা মিসিং হয়ে যায়, থাকে না? তোমার কাছ থেকে ধার নিলে, তোমার বন্ধু বান্ধবরা ধার নিলে সবাই কি 100% টাকা ফেরত দেয়? কেউ কেউ তো দেখা যায় যে তোমার টাকাটা ফেরত দেয়নি বা ইয়া করে না, এরকম কিছু থাকে। তো এইরকম এই যে ধারে বিক্রয় করা বা বাকিতে লেনদেনের ক্ষেত্রে কিছু টাকা, সেটা হলো তোমার মার যেতে পারে বা কমে যেতে পারে এরকম। তো এর জন্য এই ঘাটতিটা পূরণ করার জন্য একটা সঞ্চিতি করে রাখতে হয়, সেটাকে বলা হয় কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনার সঞ্চিতি। হ্যাঁ, এটি তোমার সঞ্চিতি করলে এই তোমার দেনাদার কমে যাবে, অর্থাৎ দেনাদার তো সম্পদ তোমরা জানো, তাহলে এটাও একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তার মানে এটাও লেনদেন। এরপরে গ নম্বর অপশনটা বলছে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। তাইলে ফরমাইশ প্রদান করেছো, কোনো কিছু পণ্য ক্রয় করবে, তুমি যখন ক্রয় করবে তখন সেই পণ্যটা তোমার কাছে আসবে, তখন তোমাকে টাকাটা পে করতে হবে, ঠিক আছে? বাট তুমি যখন অর্ডার দিয়েছো বা ফরমাইশ দিয়েছো, ফরমাইশটা হলো অর্ডার। হ্যাঁ, পণ্য ক্রয়ের অর্ডার দেওয়া। তো অর্ডার দেওয়ার সময় কিন্তু তোমার ওই পণ্যটা এখনো হাতে আসেনি বা এখনো তুমি টাকা পরিশোধ করোনি, তার মানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তো এটি লেনদেন নয়। তো লেনদেন নয় এরকম আরও দুই একটি ঘটনা আমি তোমাদেরকে বলি। যদি প্রতিষ্ঠানের জন্য কোনো ম্যানেজার নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে, সেটি লেনদেন হবে না। তারপরে হলো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয় করলো, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি ক্রয় করলো, তাইলে কিন্তু এটি
লেনদেন হবে না, বা এরকম হলো মালিক তার স্ত্রীর জন্য নিজস্ব তহবিল থেকে গহনা ক্রয় করে দিল, তাহলে এটাও লেনদেন হবে না। অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন কোথায় হতে হবে? তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে। আর হ্যাঁ, তুমি যখন হিসাব বিজ্ঞানে অঙ্ক করবে তখন তোমার কিন্তু তুমি নিজেকে সবসময় ব্যবসায়ী প্রতিষ্ঠান মনে করবা, আর মালিক তোমার চেয়ে আলাদা। হ্যাঁ, মালিক তোমার চেয়ে আলাদা, অর্থাৎ তোমার কাছে কি পরিবর্তনটা ঘটতেছে সেটা সবসময় দেখবে, মালিকের কি পরিবর্তন ঘটতেছে সেটা দেখা যাবে না। হ্যাঁ, তুমি কিন্তু নিজেকে মালিক মনে করলে হিসাব বিজ্ঞানে অঙ্ক করতে পারবে না, ভুল করবে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কি পেয়ে গেলাম? এই যে ঘ নাম্বার অ্যান্সারটা এটা। ঠিক আছে, তাহলে এটি হলো আমাদের ঘ নাম্বার অ্যান্সার। তাহলে এটা আমাদের গেল। এরপরে 2 নাম্বার বলছে ক্রেডিট নোট কে প্রেরণ করে। আচ্ছা বলো তো, ক্রেডিট হিসাবটা আমরা কখন করি? যখন বিক্রয় করি তখন, তাই না? তাইলে নোট কিন্তু ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে হয়। হ্যাঁ, তাহলে ক্রেডিট নোট প্রেরণ করে, ক্রেডিট করি কখন? বিক্রয় করলে। আর বিক্রয় হিসাবটা কে লেখে? বিক্রেতা লেখে। ঠিক আছে, তাহলে ক্রেডিট নোট প্রেরণ করে বিক্রেতাকে, বিক্রেতা, এটার অ্যান্সার হবে বিক্রেতা। এরপরে 3 নাম্বার দেখো, বেতন 10 মাস, এখানে বেতন ব্র্যাকেটে বলা আছে 10 মাস 15,000 টাকা। তাহলে 10 মাসে যদি 15,000 টাকা হয়, এক মাসে কত হবে স্যার? এক মাসে হবে 10 দিয়ে ভাগ করো, এটা 1,500 টাকা হবে। এখানে বেতনের বকেয়া টাকার পরিমাণ কত? তাইলে জানি আমরা বেতন, ভাড়া বা সুদ এগুলো কিন্তু সবসময় 12 মাসের দত্ত হয়, সরি 12 বছর নয়, 12 মাসের দত্ত হয়। হ্যাঁ, অর্থাৎ 1 বছরের দত্ত হয়। আমাদের হিসাবকাল সবসময় 1 বছরে। তাইলে এই বেতনের কিন্তু আমি 10 মাস বেতন দিয়েছি আর 2 মাস বকেয়া রয়েছে। তাহলে 10 মাসে যদি 15,000 টাকা হয়, 2 মাসে কত হবে? 15,000কে 10 দিয়ে ভাগ করবা, তারপর 2 দিয়ে গুণন করবা, কত হবে? 3,000 টাকা। ওকে, এরপরে দেখো নিচের কোনটি ব্যয় হিসাব? তাইলে ব্যয় হিসাব দেখো, অপশন কি কি আছে? বিনিয়োগ, বিনিয়োগ হলো সম্পদ, কি সম্পদ। বিজ্ঞাপন, এটি হলো খরচ, তোমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে, বিজ্ঞাপন এটা খরচ বা ব্যয়। হ্যাঁ, তাইলে ব্যয় হিসাব কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরে দেখো এখানে উপভাড়া, উপভাড়াটা কি? উপভাড়া অনেকেই বোঝো না, বাট সাবলেট বললে অনেকেই বোঝো। হ্যাঁ, উপভাড়াটা হলো তোমার একটা প্রতিষ্ঠান ভাড়া নিয়েছো, বা একটা শোরুম ভাড়া নিয়েছো, বা একটা বাসা ভাড়া নিয়েছো। হ্যাঁ, তো বাসা যদি তোমার 3টা রুম আছে মনে করো, যে সেখান থেকে তোমার 2টা রুম ইউজ হয় আর একটা রুম ইউজলেস পড়ে থাকে, সেই একটা রুম অন্য একটা ছোট ফ্যামিলির কাছে বা কারোর কাছে ভাড়া দিয়েছো তুমি নিজে। ঠিক আছে, অর্থাৎ তুমি কিন্তু বাড়ির মালিকের কাছ থেকে পুরো ফ্ল্যাটটাই ভাড়া নিয়েছো, বাট একটা রুম তুমি নিজে আর একজনকে ভাড়া দিয়ে সেখান থেকে কিছু টাকা নিচ্ছ, সেটি হলো উপভাড়া। ঠিক আছে, এটা তোমার জন্য আয়, এটা আয় হবে। এরপর পেটেন্ট, পেটেন্ট হলো অলেখ সম্পদ, এটা সম্পদে যাবে। তার মানে এখানে অপশনটা কিন্তু একমাত্র খ নম্বর অপশনটাই এটির সঠিক অ্যান্সার, তাহলে বিজ্ঞাপন। এরপরে দেখো উদ্দীপক, একটা উদ্দীপক দেওয়া আছে, খুব সুন্দর একটা উদ্দীপক। এটা উদ্দীপক দেখে 5 এবং 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো কি বলা আছে দেখো, পণ্য ক্রয় আছে 2,50,000 টাকার, মজুরি দেওয়া আছে 10,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2 লাখ টাকা, তাহলে মোট মুনাফা দেওয়া আছে 30,000 টাকা। তো এটা একটা ইনফরমেশন দেওয়া আছে। এখানে 5 নম্বর প্রশ্ন বলছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ কত? সমাপনী মজুত পণ্যের পরিমাণ কত? তাহলে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কিভাবে বের করতে হবে? আমাদের বের করতে হবে ক্রয়ের সাথে, প্রারম্ভিক মজুতের সাথে ক্রয় যোগ করব, তারপরে সমাপনী মজুত পণ্য বাদ দেব, তাইলে আমাদের কি বের হয়ে যাবে? বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। এখন এখানে তো পণ্য ক্রয় আছে, প্রারম্ভিক মজুত পণ্য নাই, তাহলে থাক প্রারম্ভিক মজুত পণ্য বাদ, পণ্য ক্রয় রয়েছে 2,50,000 টাকা, আর আমার কি আছে? বিক্রিত পণ্যের ব্যয় রয়েছে 2 লাখ টাকা। তাহলে এর মধ্যে কি রয়েছে? মজুরি রয়েছে, এই মজুরিও যোগ করতে হবে। অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায়, তাই না? তাইলে 2,50,000-এর সাথে এই 10,000 এটা যোগ করব, তাহলে 2,60,000 হবে। এই 2,60,000-এর থেকে আমাকে বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুত পণ্য বাদ দিতে বলছে, তাই না? তাইলে
মোট মুনাফা রয়েছে 2 লাখ, তাইলে এটার অ্যান্সার হবে 60,000। তাইলে দেখো এই যে পণ্য ক্রয় 2,50,000, এর সাথে মজুরি 2,10,000, দুইটা যোগ করবো, 2,50,000 আর 10,000 যোগ করলে 2,60,000 হবে। এই 2,60,000 থেকে বিক্রিত পণ্যের ব্যয় 2 লাখ বাদ দিলে আমার সমাপনী মজুত পণ্য বের হয়ে যাবে 60,000 টাকা। এটার অ্যান্সার হবে 60,000 টাকা। এরপরে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেছে বিক্রয়ের পরিমাণ কত। তাইলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়। কি হয়? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়। তাহলে এখানে বিক্রয় নেই, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় আছে আর মোট মুনাফা আছে। তাইলে এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে আমাদের বিক্রয়ের পরিমাণ বের হয়ে যাবে 2। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 2 লাখ, আর মোট মুনাফা হলো 30,000, দুইটা যোগ করলে 2,30,000। তাহলে 2,30,000 হলো বিক্রয়। ওকে, এরপরে 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে, নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা। দেখো এরকম একটা প্রশ্ন আমরা গতকালকেও তোমাদেরকে শিখাইছিলাম যে এই ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই অপশনগুলো আগে পড়ে দেখতে হবে, ক্যাটাগরি দেখতে হবে। ঋণের সুদ, এটি একটি ব্যয় হিসাব। কি হিসাব? ব্যয় হিসাব। অনাদায়ী পাওনা, মানে যে টাকাটা এখনো পাওয়া যাবে না, এটাও একটা ক্ষতির কারণ, এটাও একটা ব্যয় হিসাব। তারপরে বিমা সেলামি, তুমি কোনো কিছু বিমা করলে তার কিস্তি দিতে হয়, প্রিমিয়াম দিতে হয়, ঠিক আছে, প্রতি মাসে মাসে বা বাৎসরিক দিতে হয়, এটাও একটা ব্যয়। তার মানে এখানে 3টা জিনিস একই ক্যাটাগরি পাইলাম, ব্যয় পাইলাম। বিনিয়োগের সুদ হলো আয়, ঠিক আছে, তুমি কোনো কিছু বিনিয়োগ করছো তো সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছ, এটি হলো আয়। তাইলে 3টা পেয়েছি ব্যয়, একটা পাইছি আয়, তাইলে এটি হলো অন্যগুলা থেকে ভিন্ন। তাইলে এটার অ্যান্সার হবে খ নাম্বার। হ্যাঁ, এরপরে 8 নম্বর প্রশ্ন বলছে হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি? হিসাব চক্রের অষ্টম ধাপ হলো আর্থিক বিবরণী। কি? আর্থিক বিবরণী। তো হিসাব চক্রে আমরা জানি 10টি ধাপ রয়েছে, 10টি ধাপ তোমরা অবশ্যই খুব সুন্দর করে দেখে নেবে এবং মনে রাখবে। এটা কিন্তু তোমাদের নট অনলি এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট অলসো তোমার মানে ইন ফিউচারে যখন তুমি চাকরি পরীক্ষা দিতে যাবে বা ভাইভা ফেস করবে বা বিভিন্ন সময় এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে করে থাকে, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের জানা দরকার। ওকে, এরপরে 9 নম্বর প্রশ্ন বলছে হিসাবের ডেবিট উদ্বৃত্ত কি? ডেবিট উদ্বৃত্ত হলো যেগুলো ডেবিট পাশে আসে সরাসরি সবসময়। তো ডেবিট পাশে কি কি আসে? সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয়। তাইলে দেখো সম্পদ এবং ব্যয়, তাইলে এই যে অগ্রিম ভাড়া এটা সম্পদ, বিক্রয় পরিবহন এটা ব্যয়, আর বিক্রয় ফেরত এটি ডেবিট। আবার কি হয়, মানে কোনো আয় যদি কমে যায় তাহলে ডেবিট হয়, আবার দায় কমে গেলে ডেবিট হয়। তো বিক্রয় ফেরত মানে কি? আয় কমে যাও, তার মানে এটা ডেবিট হবে। তার মানে এখানে তিনটাই ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এটার অ্যান্সার হবে 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3 কোথায় আছে? ঘ নম্বরে। এরপরে 10 নম্বর প্রশ্ন বলছে নেট বিক্রয় বের করতে কোনটি যোগ করতে হয়? আমরা জানি বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করতে হবে, তারপরে কি বিক্রয় ফেরত বাদ দিতে হবে, বিক্রয় বাট্টা বাদ দিতে হবে। তাইলে অলিখিত বিক্রয় যদি থাকে সেটা আমাদের যোগ করতে হয়। এই যে অলিখিত পণ্য বিক্রয়ের সাথে যোগ করতে হয়। ওকে, এরপরে আমাদের 11 নম্বর প্রশ্ন আছে কোনটি মূলধন জাতীয় ব্যয়? এই মূলধন জাতীয় ব্যয় হলো বড় ধরনের ব্যয়, কোনো সম্পদ বা বড় কোনো কিছু অর্জন করার জন্য যে বিগ অ্যামাউন্ট ব্যয় করতে হয় সেটি হলো মূলধন জাতীয় ব্যয়। দেখো কাগজ ক্রয় করার জন্য অল্প কিছু পরিমাণ টাকা ব্যয় করলেই হয়। আসবাবপত্রের অবচয়, এটা ধীরে ধীরে দাম কমতে থাকে, এটা না হলেও হয়। তারপরে হলো গবেষণা ব্যয়, এটা গবেষণার উপর নির্ভর করে। গবেষণা সাধারণত তোমার প্রতিষ্ঠান ছোট হলে অল্প গবেষণা ব্যয় করতে হবে। এটাও একটা যেহেতু কনফিউশন কোশ্চেন, এটাও বাদ দিয়ে যেতে পারে, বাট এখানে একটা মানে ক্লিয়ার কাট অপশন পেয়েছি, সেটি হলো টেলিভিশন ক্রয়। টেলিভিশন ক্রয় করতে গেলে বড় ধরনের অ্যামাউন্ট লাগে এবং টেলিভিশনটা দীর্ঘদিন তোমাকে সুবিধা দেয়, যার কারণে টেলিভিশন ক্রয়টা হলো অফিস সরঞ্জাম হিসেবে সম্পদে ধরতে হবে। আর সম্পদ অর্জন করার জন্য যে ব্যয়টা করা হয় সেটি মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, এটার অ্যান্সার হবে ক। 12 নম্বর প্রশ্নের অ্যান্সার বলছে কি লেনদেনের শেষ আশ্রয়স্থল কোনটি? লেনদেনের শেষ আশ্রয়স্থল,
লেনদেনের শেষ আশ্রয়স্থল হলো খতিয়ান, এটা তোমরা মনে রাখবে। লেনদেনের শেষ আশ্রয়স্থল হলো খতিয়ান, আর খতিয়ানকে হিসাবে পাকা বই বলা হয়, এটা মনে রাখবা। হ্যাঁ, এরপরে 13 নম্বর প্রশ্ন বলছে হিসাব সমীকরণ কি? দেখো, এ সমান ই না, এ সমান এল প্লাস ই হবে, তাহলে এটা 1 নম্বর অপশন কাটা। তারপরে এ সমান এল প্লাস ই, এটা ঠিক আছে। তারপরে এ সমান এল প্লাস, এই যে ই কে কেটে কিন্তু আমরা ভাঙ্গিয়ে কিন্তু আমরা ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্ডিচার এবং ড্রয়িংস, এই 4টা অংশে ভাগ করতে পারি। অর্থাৎ মালিকানা সত্ত্বকে ভাঙ্গাইলে আমরা মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন, এই 4টা অংশ পাই। তো মূলধনের সাথে আয় যোগ করতে হয়, ব্যয় বিয়োগ করতে হয়, উত্তোলন মাইনাস করতে হয়। তার মানে এটা হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হ্যাঁ, এটা বর্ধিত রূপ। তার মানে 2 আর 3 অপশনটা ঠিক আছে এখানে। তাহলে 2 আর 3 কোথায় আছে? এই যে গ নম্বরে রয়েছে, তাহলে এটার অ্যান্সার গ। ওকে, এরপরে 14 নম্বর প্রশ্নটা দেখি। ক্যাশ বাক্স থেকে 1000 টাকা চুরি হলো। দেখো, ক্যাশ বাক্স থেকে 1000 টাকা চুরি হয়ে গেছে, তাহলে এটি কিন্তু লেনদেন হবে। অনেকেই এক দেখাই বলে দিবে যে এটি লেনদেন নয়, এটা লেনদেন। তোমার চুরি হয়ে গেছে মানে কি? লস হয়ে গেছে, তোমার ক্ষতি হয়েছে। একদিকে তোমার নগদ টাকা কমেছে, আর একদিকে তোমার ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটার জাবেদা কি হবে? এটা কি পারপাস ক্ষতি হয়েছে? চুরি পারপাস। তো চুরির নামে তো কোনো হিসাব রাখতে পারবা তুমি নিয়ে গেলে যে আমাকে চুরি হয়ে গেছে, এরকম চুরির জন্য একটা হিসাব রাখবে। আর চুরি সবসময় হবে এরকম না, হিসাব তো সেই নামে রাখতে হয় ইন্ডিভিজুয়ালি, যখন যে সেটা সবসময় ঘটে, বারবার ঘটে। তো চুরি তো বারবার ঘটবে না, এই জন্য এটা বিবিট ক্ষতি হিসাব ডেবিট করতে হবে, আর নগদান হিসাব ক্রেডিট করতে হবে। হ্যাঁ, বিবিট ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট করতে হবে। এখন আরেকটি জিনিস রয়েছে, যদি ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু আবার এটা লেনদেন হবে না, ওটাও তোমার ক্ষতি, বাট এখানে কিন্তু কোনো বিনিময় নেই, এখানে কোনো বিনিময় নেই। এটা স্বার্থ ত্যাগ করে দান করে দেওয়াকে সেটা লেনদেন বহির্ভূত করা হয়। ঠিক আছে, তার মানে ভিক্ষুককে ভিক্ষা দিলে ভিক্ষুকের কাছ থেকে কোনো কিছু পাবো এরকম কোনো বিষয় হয় না। এখন অনেকে প্রশ্ন করতে পারো, চুরি হলেও তো চোরের কাছ থেকে কোনো কিছু পাবো না, এটা তো সম্প্রদায় না। বাট এটা তুমি স্বেচ্ছায় দাওনি, এটা তুমি স্বেচ্ছায় দাওনি, বাট ভিক্ষুককে তুমি স্বেচ্ছায় দিয়েছো। তো স্বেচ্ছায় যদি কোনো স্বার্থ বিনিময়ে কোনো কিছু, স্বার্থ বহির্ভূত কোনো কিছু করা হয়, সেটি লেনদেন হবে না। বাট অনিচ্ছায় যদি স্বার্থ বহির্ভূত কোনো কাজ হয় তাহলে সেটা লেনদেন হবে। হ্যাঁ, এটা তোমার ক্ষতি হয়ে গেছে, তুমি তো মনে মনে ধরে নেবে চুরি না হলে এই টাকাটা তো আমি পাইতাম। বাট ভিক্ষা দিয়ে কিন্তু তুমি এটা মনে করো না কখনো। ঠিক আছে, এই জন্য এটা বিবিট ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা লেনদেন হয়েছে, বাট ভিক্ষুককে ভিক্ষা দিলে লেনদেন হবে না। হ্যাঁ, এরপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, রেওয়া মিলে আর্থিক বিবরণী প্রস্তুত হয় কোনটির সাহায্যে? রেওয়া মিল আর্থিক বিবরণী প্রস্তুত হয় কোনটির সাহায্যে বলো তো? খতিয়ানের সাহায্যে। কিসের সাহায্যে? খতিয়ানের সাহায্যে। কারণ খতিয়ানটা আমরা প্রত্যেকটা হিসাবের জের কোথায় পাই? খতিয়ানে পাই। প্রত্যেকটা খতিয়ান কি? প্রতিটি হিসাবের ইন্ডিভিজুয়াল হিসাব করা। ঠিক আছে, শিরোনামের হিসাব করা। আর প্রতিটি শিরোনামকে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য তৈরি করা হয় রেওয়া মিল। আর রেওয়া মিল থেকেই আমাদের আর্থিক বিবরণী তৈরি করা হয়। তাহলে রেওয়া মিল আর্থিক বিবরণী প্রস্তুত হয় কোনটা? খতিয়ান থেকে। খতিয়ানের লেনদেনগুলো সাজিয়ে রাখা হয় সারিবদ্ধভাবে, শ্রেণীবদ্ধভাবে, তারিখের ক্রম অনুসারে। তারিখের ক্রম অনুসারে অবশ্যই থাকবে। তারপরে হলো সেটা থাকবে শ্রেণীবদ্ধ অনুসারেও থাকবে। ঠিক আছে, তাইলে এটার অ্যান্সার হবে 1 আর 2। তারিখের ক্রম অনুসারেও তো সাজানো হয়, তাহলে 1 2 3টাই তো হওয়ার কথা। এটার অ্যান্সার হবে 1 2 3। হ্যাঁ, এটা অ্যান্সার হবে 1 2 3। অনেকের গাইডে 1 2 পাবে, কারণ তারিখ তুমি 10 তারিখেরটা আগে দেবা, তারপরে 5 তারিখ লিখবা, এটা হয় না, তারিখের ক্রম অনুসারে করতে হয়। তাইলে এটাও হবে 1 2 3টাই হবে। অনেকে গাইডে ক নম্বর প্রশ্নের অ্যান্সার আছে, বাট এটি হবে না, এটা ভুল অ্যান্সার। হ্যাঁ, এরপরে 17 নম্বর কোশ্চেনটা দেখো, যন্ত্রপাতি বার্ষিক মেরামত ব্যয় 5000 টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হলো, এটি কোন ধরনের ব্যয়? এটি কোন ধরনের ভুল? ঠিক আছে, তাইলে যন্ত্রপাতি বার্ষিক মেরামত ব্যয়, এটা যন্ত্রপাতি বড় ধরনের ব্যয়, তাইলে এটা যন্ত্রপাতি হিসাবে যাবে। মেরামত ব্যয় এটা কিন্তু সাধারণ ব্যয়, এটা যন্ত্রপাতি হিসাবে দেওয়া যাবে না। তো যন্ত্রপাতি হলো সম্পদ আর ব্যয় হলো খরচ।
তাহলে সম্পদ আর খরচ কিন্তু এক জিনিস নয়, অর্থাৎ খরচকে মুনাফা জাতীয় হিসাব বলা হয় আর সম্পদকে মূলধন জাতীয় হিসাব বলা হয়। তাহলে মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাব অথবা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব করা হয় নীতিগত ভুল অনুসারে। এটি নীতিগত ভুল। এটা কি হবে? নীতিগত ভুল। ঠিক আছে, লেখার ভুল হলো লিখতে যে ভুল হয়। পরিপূরক ভুল হলো একটা ভুলের কারণে আরেকটা ভুল, একটা ভুলের জায়গায় আরেকটা ভুল হয়ে সেই ভুলটা মিলে যাচ্ছে, এরকম সেটি হলো পরিপূরক ভুল। আরেকটা হলো বাদ পড়ার ভুল, হলো কোনো একটা এন্ট্রি পুরো সরাসরি বাদ পড়ে গেছে। ঠিক আছে, তো এই ভুলগুলো একটু জেনে নিও। এরপরে 18 নম্বর কোশ্চেনটা বলছে যে ব্যবসায় ব্যবহারের জন্য স্ট্যাপলার, ক্যালকুলেটর ক্রয় করলে এগুলো কি হবে? এটা হবে অফিস সাপ্লাইজ বা মনিহারি হিসাব। এখন প্রশ্নের যদি অপশনে যদি অফিস সাপ্লাইজও থাকে এবং মনিহারিও থাকে তাহলে মনিহারি দেবে, হ্যাঁ, আর যদি মনিহারি না থাকে তাহলে অফিস সাপ্লাইজ দেবে। হ্যাঁ, ঠিক আছে, কাগজ, কালি, কলম, স্ট্যাপলার, ক্যালকুলেটর এগুলো কিন্তু অফিস সাপ্লাইজ। আর যদি বলা হয় কম্পিউটার, ঘড়ি, মনিটর, সিপিইউ বা প্রিন্টার, এগুলোকে বলা হয় অফিস সরঞ্জাম। এরপর 19 নম্বর প্রশ্ন কি আছে দেখো, খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে। খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে জাবেদা। কি কাজ করে? জাবেদা। ঠিক আছে, আর রেওয়ামিল হলো গাণিতিক শুদ্ধতা, খতিয়ানের যোগ প্রতিটি হিসাবের জেন নিয়ে রেওয়ামিল তৈরি হয়। ঠিক আছে, আর রেওয়ামিল থেকে আর্থিক অবস্থা বিবরণী তৈরি হয়, আর কার্যপত্র হলো আর্থিক অবস্থা বিবরণীর একটি ডুপ্লিকেট কপি। এরপরে 20 নম্বর কি বলছে, বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা, হিসাব সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করে কি? দেখো, বাকিতে পণ্য ক্রয় করলে যার কাছ থেকে ক্রয় করব তাকে টাকা দিতে হবে, কাউকে টাকা দিতে হবে এরকম মনে হলে পাওনাদার তৈরি হয়, আর পাওনাদার হলো তোমার জন্য দায়। কি? দায়। তার মানে দায় হলে এল হবে। তো দায়ের ইংরেজি হলো লাইবিলিটি। দায় এখানে কমছে না বাড়ছে? বলো তো, দায় বাড়ছে, তাহলে এল বৃদ্ধি পাইছে। আর যেহেতু পণ্য ক্রয় করেছো, পণ্য ক্রয়ের কারণে তোমার কাছ থেকে পকেট থেকে টাকা চলে যাচ্ছে বা তোমার খরচ হচ্ছে, এটি ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব কি? ই। তাহলে ই হ্রাস পাবে। তাইলে দেখো এখানে এই অপশনটা এল বৃদ্ধি এবং ই হ্রাস এটার সাথে মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ গ নাম্বার অ্যান্সারটা হবে এটা। এরপরে আরেকটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা একটু ভালো করে দেখো। মিস্টার আমিন ব্যবসায়িক ব্যবহারের জন্য 20 লাখ টাকা ব্যয়ে একটি মোটর গাড়ি ক্রয় করেন, যার আনুষঙ্গিক খরচ 50,000 টাকা। 1 বছর পর একটি নতুন গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে তিনি উক্ত গাড়িটি 22 লাখ টাকায় বিক্রি করেন। ঠিক আছে, মিস্টার আমিনের মূলধন জাতীয় ব্যয় কত? তাহলে মূলধন, আমি এই যে এই প্রশ্নটা বারবার পড়াই, আর এই প্রশ্নটা কিন্তু বারবারই আসে যে কোনো সম্পদ, বিশেষ করে মেশিন ক্রয় করার জন্য এর যে ক্রয়ের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো থাকে, তো আনুষঙ্গিক খরচ কীগুলো? আমদানি শুল্ক, পরিবহন খরচ, তারপরে হলো সংস্থাপন ব্যয়, এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো সবগুলো একসাথে যোগ করে সেই মেশিনের মূল্যটা নির্ধারণ করতে হয়। তো এখানে দেখো মিস্টার আমিনের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, তো মূলধন জাতীয় ব্যয় হলো এই যে মেশিনটা যে ক্রয় করছে, এই ক্রয়ের টোটাল আনুষঙ্গিক খরচ সহ টোটাল খরচটাই হবে মূলধন জাতীয় ব্যয়। তাইলে 20 লাখ আর 50,000 এই দুইটা খরচ হয়েছে, তাহলে 20 লাখ টাকা দিয়ে কিনছে আর আনুষঙ্গিক খরচ হয়েছে 50,000, তাহলে মোট হলো 2,50,000। এটি হলো মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে, মূলধন জাতীয় ব্যয়। আর মিস্টার আমিনের মূলধন জাতীয় আয় কি? এই যে আবার এই গাড়িটি বিক্রয় করে 22 লাখ টাকা বিক্রয় করে টাকা পেয়েছে 22 লাখ টাকা, তাই এই 22 লাখ টাকা সমুদয় হলো মূলধন জাতীয় আয়। এটা কি হবে? মূলধন জাতীয়, সরি, এটা মূলধন জাতীয় প্রাপ্তি বলেনি, এটি মূলধন জাতীয় আয় বলেছে, তাই না? তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হলো 22 লাখ টাকা, বাট মূলধন জাতীয় আয় হলো, দেখো এই যে 22 লাখ মানে 20,50,000 টাকার জিনিস 22 লাখ টাকায় ক্রয় করেছে, তার মানে 1,50,000 টাকা লাভ হয়েছে। এইটি হলো কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভকেই বলা হয় মূলধন জাতীয় আয়। তার মানে এই 1,50,000 টাকা এটি হলো মূলধন জাতীয় আয়। হ্যাঁ, এরপরে দেখো 23 নম্বর প্রশ্নটা বলছে, যে শ্রেণীর হিসাবগুলো একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় তা হলো কি?
শুধুমাত্র দায় এবং সম্পদ হিসাব, ঠিক আছে, দায় এবং সম্পদ এই দুইটা হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। তার মানে 1 আর 3 অপশন হবে, ঠিক আছে। তাইলে 1 আর 3 কোথায় আছে? খ নম্বরে আছে, তাইলে এটা অ্যান্সার খ। ঋণ হিসাব একটি কি? ঋণ হিসাব একটা দায় হিসাব। হ্যাঁ, ঋণ হিসাব হলো দায়। হিসাবের পাকা বই কি? খতিয়ান। এই যে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। হ্যাঁ, তারপরে স্থায়ী সম্পত্তি হ্রাস পায় কেমনে? স্থায়ী সম্পত্তি হ্রাস পায় অবশ্যই ধার্য করলে, ঠিক আছে। বিক্রয় করলে হ্রাস পেতে পারে, ক্রয় করলে হ্রাস পাবে না, ক্রয় করলে বাড়বে। হ্যাঁ, তাহলে 1 আর 2 অপশন হবে এটার আনসার। 27 নম্বর বলছে রেওয়া মিলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়। ডেবিট দিকে কি কি অন্তর্ভুক্ত হয় বলো তো? মূলধন কি হয়? ক্রেডিট দিকে যায়, উত্তোলন ডেবিটে যায়, বিক্রয় ফেরত ডেবিটে যায়। হ্যাঁ, তাহলে এটা অপশন 2 আর 3 কোথায় আছে দেখো, এই যে 2 নম্বরে আছে 2 আর 3। 28 নম্বরটা দেখো, একটা উদ্দীপক সহ কোশ্চেনটা বলা আছে মাসুদ এন্টারপ্রাইজের মোট মুনাফা 50,000 টাকা, নেট মুনাফা 10,000 টাকা, নেট বিক্রয় 5 লাখ টাকা হলে মোট মুনাফার হার কত? তো মোট মুনাফার হার হলো মোট মুনাফাকে বিক্রয় দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। তাহলে 50,000কে 5 লাখ দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণন করো, 10% হবে এটার অ্যান্সার। হ্যাঁ, 29 নম্বর বলছে অশুদ্ধ রেওয়া মিল মিলানোর সাময়িক উপায় কি? অশুদ্ধ রেওয়া মিল মেলানোর সাময়িক উপায় হলো অনিশ্চিত হিসাব ব্যবহার করা, ঠিক আছে। অনিশ্চিত হিসাব দিয়ে যত টাকা গরমিল হয় সেই টাকাটা বসাই দিয়ে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হলো সাময়িক সলিউশন। হ্যাঁ, কোনটি অদৃশ্যমান লেনদেন? অর্থাৎ যে লেনদেনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট লেনদেন, ঠিক আছে। ধারে পণ্য ক্রয়, যে পণ্যটা ক্রয় করবা সেটা দেখতে পারবা, শুনতে পারবা, ঠিক আছে। কমিশন পাওয়া গেল, কমিশনটা অবশ্যই কোনো ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে বা দেনা পাওনার ক্ষেত্রে কমিশনটা হয়, এটা দেখা যায়। বাট্টাটা, ওটা বাট্টা সরাসরি কিন্তু কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই হয়ে থাকে, ডিসকাউন্ট যেটা। হ্যাঁ, এটাও দেখা যায়। বাট আসবাবপত্রের অবশ্যই, আসবাবপত্রের অবশ্যই হলো আসবাবপত্র ব্যবহারজনিত কারণে মূল্য ধীরে ধীরে হ্রাস পায়। তো এটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কত টাকা হ্রাস পাচ্ছে, আজকে কত টাকা হ্রাস পাইলো, কালকে কত টাকা হবে, এটা কিন্তু তুমি ব্যালেন্স দেখতে পাচ্ছ না, বাট একটা সময় কিন্তু দাম কমে যায়, এটা বুঝতে পারো, ঠিক আছে। এইটি হলো অদৃশ্যমান লেনদেন। হ্যাঁ, অবশ্যই এটা। তো আশা রাখি এই 30টা এমসিকিউ এর মাধ্যমে তোমরা আরেকটি ভালো একটা ক্লাস পেলে। তোমাদের এমসিকিউ ক্লাসগুলো আমার সাথে যদি লেগে থাকো, আগামী কিছুদিন আমি আরও কিছু এমসিকিউ পড়াবো। আশা রাখি এমসিকিউ এর জন্য একদম প্রিপারেশনটা প্রপারলি হবে। 30-এ তোমরা এমসিকিউ 30-এ 30 পাবে, সেই টার্গেট নিয়ে আমি আগাচ্ছি এবং কি এইভাবে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। আমি পরবর্তীতে আরও আরও যে বোর্ডগুলো রয়েছে সব বোর্ডগুলোই আমি আলোচনা করব, বিশেষ করে 23 সালের সবগুলো বোর্ড আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমাদের প্রস্তুতি আরও ভালো হোক, চাঙ্গা হোক, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।